আলাইকুম। আজকে আমরা দেখো নবম অধ্যায়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই না? গতদিনের পড়াগুলো করেছো, মনে আছে? একটু ধরবো। জি ম্যাম, ধরেন। সৌরভ, বলো তো লিগামেন্টে কোন কোন ধরনের তন্তু থাকে? মনে আছে? ইমাম, লিগামেন্টে কোন কোন ধরনের তন্তু থাকে? কয় ধরনের তন্তু থাকে লিগামেন্টের ভেতরে? রোহিত, কয় ধরনের তন্তু থাকে? টেন্ডন লিগামেন্ট বলেছিলাম যে খুব ভালো করে পড়বে। এখানে টেন্ডন লিগামেন্টের আমাদের বৈশিষ্ট্য আসে এবং টেন্ডন লিগামেন্টের যেহেতু বৈশিষ্ট্য শিখবে, ওইখান থেকে আমাদের কি আসে? পার্থক্য আসে। তাহলে ম্যাম ম্যাম আমি বলবো। বলো, কে? রোহিত? না ম্যাম, শাহিদুর রহমান। হ্যাঁ, বলো। ম্যাম, লিগামেন্ট শ্বেততন্তু এবং পিত্ততন্তু এই দুই ধরনের তন্তু দিয়ে গঠিত। তন্তুগুলো কি দিয়ে তৈরি? তন্তুগুলো কি দিয়ে তৈরি মনে আছে ইমাম? ম্যাম, ইলাস্টিক তন্তু। ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তাহলে চলে আসি আমরা, দেখো যে আমাদের টেন্ডন এবং লিগামেন্টের পরে বইয়ের 199 পৃষ্ঠায় আসো। কত পৃষ্ঠা? 199। লেখায় আছে, দেখো ওখানে আছে অস্থি সংক্রান্ত রোগ। অর্থাৎ এই যে অস্থিরও কি হয়, আমাদের অসুখ হয়, রোগ হয়। হ্যাঁ, এখন এই যে অস্থি সংক্রান্ত রোগগুলো কি কি একটা বোর্ডে লিখেছি আমি, সেটা হচ্ছে আমাদের দেখো সেটার নাম হচ্ছে বিজ্ঞান বইটা দাও। সেটার নাম আমাদের কি? অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা এমন এক ধরনের রোগ, এটা হাড় ক্ষয় বলে থাকে। হাড় ক্ষয় হয়ে হয়ে হাড়ের কি হয়? ঘনত্ব কমে যায়, অস্থিগুলো হালকা হয়ে যায়, অস্থিগুলো ভঙ্গুর হয়ে যায়। দেখো এই যে অস্থি সংক্রান্ত, আমরা প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু কিছু রোগ পড়ছি, তাই না? রোগ পড়া হচ্ছে, প্রত্যেকটারই রোগ আছে। খেয়াল করবে, শ্বসনতন্ত্রের রোগ পড়েছি, পরিপাক তন্ত্রের রোগ পড়েছি। আমাদের যে আজকে নবম অধ্যায়ে পড়ছি, সেখানে দৃঢ়তা প্রদান ও চলন, এখানে মেনলি আমাদের অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, এগুলো নিয়ে আমাদের আলোচনা। এগুলোরও কিন্তু আবার কি আছে? রোগ আছে। আমাদের হাড়ের দুইটা প্রধান রোগ বলছে, দেখো একটা অস্টিওপোরোসিস, আরো একটা পড়বো আমরা আর্থ্রাইটিস বা গেটে বাত। আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত, এটা পড়বো। প্রথমে আমরা চলে আসছি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা এই 4টা পয়েন্ট আমাদেরকে শিখতে হবে। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। 4টা পয়েন্টের প্রথমটা হচ্ছে কেন হয় এই রোগটা, 2 নাম্বার লক্ষণ, 3 নাম্বার প্রতিকার, হলে কি করব? প্রতিরোধ। অর্থাৎ এটা না হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে? প্রতিকার আর প্রতিরোধ তোমাদেরকে মনে হয় আমি শিখিয়েছি। প্রতিকার হচ্ছে যখন তোমার রোগটা হয়ে গেল, তারপরে এটাকে তুমি কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবে। আর প্রতিরোধ আমরা বলবো কি? যখন আমরা এই রোগটাকে আমরা যেন আমাদের শরীরে না হয়, এর জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব। দেখো কেন হচ্ছে অস্টিওপোরোসিস? দেহে খনিজ লবণ, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগটা হয়ে থাকে। তাহলে কেন হচ্ছে? খনিজ লবণ, দেহে খনিজ লবণ, বিশেষ করে কার? ক্যালসিয়ামের ঘাটতি। এত এমসিকিউ দেয়, এটা খুব খেয়াল করবে তোমরা। বিভিন্ন যখন চ্যাপ্টার পড়ার পরেও তো তোমাদের কি আসছে? এমসিকিউ আসছে। সেই এমসিকিউ গুলো নিয়ে তোমরা এমসিকিউ গুলোতে তোমরা খেয়াল করবে। এমসিকিউ গুলো যখন চ্যাপ্টার পড়ার শেষে এমসিকিউ করবা, দেখবা যে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি আবার বলছি, দেহে বিভিন্ন খনিজ লবণ, বিশেষ করে কার ঘাটতির কারণে? ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের অস্টিওপোরোসিস রোগটি হয়ে থাকে। এখন দেখো লক্ষণগুলো কি? অস্থি ভঙ্গুর হয়ে যায়। কেন অস্টিওপোরোসিস?
ক্ষয় হতে থাকে। আমরা জানি, আমরা যখন অস্থি পড়েছি, মনে আছে তোমাদের কারো অস্থির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বলো তো কে কারো মনে আছে অস্থির বৈশিষ্ট্য? খায়রুল, আমরা বলেছিলাম বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে অস্থির পুরাতন কোষগুলো নষ্ট হবে এবং নতুন কোষ কি হবে, উৎপন্ন হবে। এখন তুমি খেয়াল করবে, পুরাতন কোষগুলো যখন নষ্ট হবে এবং নতুন কোষ যদি উৎপন্ন না হয়, তবেই কি হয়ে যাবে, তবেই আমাদের কি আমাদের অস্টিওপোরোসিস দেখা দিবে। তাহলে আমরা বলছি দেখো যে কি হচ্ছে, প্রথমত বলছে অস্থি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমতে থাকে। কেন? এখানে তোমার যখন তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তোমার বয়স হচ্ছে, তোমার অস্থির ক্ষয় হবে, অস্থির পুরাতন কোষগুলো নষ্ট হবে, নতুন কোষ উৎপন্ন হবে। যখন তোমার নতুন কোষ উৎপন্ন হবে না, তখনই তোমার কি হয়ে গেল বলো, তখনই আমাদের অস্থি ভঙ্গুর হয়ে যায়, অস্থির ঘনত্ব কমে যায়। তখন দেখবে যে কোনো একটা আঘাতে আমাদের অস্থিটা ভেঙে যাচ্ছে। তুমি হাঁটছো চলছো, এখানে হোঁচট খেয়ে পড়ে গেলে দেখবা যে তোমার অস্থি ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? অস্থির কি হয়েছে, ঘনত্ব কমে গেছে। ঘনত্ব কমে গেলে অস্থি কি হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। 2 নাম্বার চলে আসো, পেশির শক্তি কমতে থাকে। এই যে আমরা জানি যে অস্থির ওপরে কে সাপোর্ট দেয়, পেশি, তাই না? অস্থিগুলোকে সুরক্ষিত রাখে। তোমার অস্থি যদি মজবুত না হয়, তোমার হাড়ে ব্যথা হয়, হাড় ক্ষয় হয়। দেখবা যে অস্থির যখন মাজা ব্যথা বা বিভিন্ন ধরনের অস্থির সমস্যা হয়, তখন পেশিকে মজবুত করার জন্য ডাক্তাররা কি দেয়, পেশিকে মজবুত করার জন্য তারা তারা হচ্ছে পেশিকে মজবুত করার জন্য তারা ব্যায়াম দেয়। হ্যাঁ, না, ব্যায়াম দেয় যে পেশিটা যেন শক্ত হয়, মজবুত হয়, তাহলে তোমার অস্থির সমস্যাটা কম হবে। কি বলছে তাহলে? 2 নাম্বার পয়েন্ট, পেশির শক্তি কমতে থাকে। তার কারণে যদি তোমার অস্টিওপোরোসিস দেখা যায়। পিঠের পেছন দিকে ব্যথা অনুভব, পিঠের পেছনে আমাদের মেরুদণ্ডের দিকে কি হচ্ছে, ব্যথা অনুভব করছে, অস্থিতে ব্যথা অনুভব হয়। তোমার দেহের যত অস্থি আছে, সব অস্থিগুলোতে কেমন মনে হচ্ছে, ব্যথা অনুভব হয়ে থাকে। তাহলে আমি আরেকবার বলছি, অস্থি ভঙ্গুর হয়ে যায়, বিশেষ করে এর ঘনত্ব কমতে থাকে, পেশির শক্তি কমতে থাকে। 3 নাম্বার, পিঠের পেছন দিকে ব্যথা হয়। শুধু পিঠের পেছন দিকে না, অস্থিতেও ব্যথা কি হয়, অনুভব হতে থাকে। অস্থিতেও ব্যথা অনুভব হতে থাকে। তাহলে সবাই এইটুকু সবার হয়ে গেছে। এরপরে দেখো আমি চলে আসি প্রতিরোধ। তুমি কিভাবে প্রতিরোধ করবে, প্রতিরোধ ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলবো। বলছে তোমাদেরকে 1200 মিলিগ্রাম আমাদেরকে কি খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে। কত? 1200 মিলিগ্রাম দৈনিক। 1200 মিলিগ্রাম কি খাবো, ক্যালসিয়াম গ্রহণ করব। ক্যালসিয়াম গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে দৈনিক দেখো 50 ঊর্ধ্ব আমাদের না, কি তাদের বলেছে 50 ঊর্ধ্ব নারী ও পুরুষদের দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম করতে হবে ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে হবে। ননি তোলা দুধ, ওখান থেকে যে মাখন গুলো আছে সেগুলো তুলে নিয়ে সেই ধরনের দুধ এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে হবে। কমলার রস বহুপদীতে দেয়, খেয়াল করবে যে অস্টিওপোরোসিস হলে কেমন ধরনের খাবার খাবে। কমলার রস, সবুজ শাকসবজি, সয়াদ্রব্য এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবে। কি 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 বলা হচ্ছে? কমলার রস, সবুজ শাকসবজি, সয়াদ্রব্য এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে খেতে হবে। মনে থাকবে। ম্যাম সয়াদ্রব্য কি? সয়াদ্রব্য হচ্ছে সয়াবিন। আমরা সয়াবিনের তেল খাই না, সে সয়াদ্রব্য হচ্ছে সয়াবিন দিয়ে তোমার বড়ি বানায়, সয়াবিন দিয়ে অনেক কিছু বানায়, আর সেই সয়াদ্রব্য গুলো খেতে হচ্ছে। ঠিক আছে?
এখন দেখো কিভাবে আমরা এর প্রতিকার করলাম, কিভাবে তুমি এর প্রতিরোধ করবে। প্রতিরোধ বলছে সুষম খাবার। প্রত্যেকটা অসুখের জন্যই কিন্তু আমাদের সুষম খাবার, নিয়মতান্ত্রিক জীবন, এই জিনিসগুলো কিন্তু সব জায়গাতেই তুমি লাগাতে পারবে। সুষম খাবার এবং আমরা বলছি আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। 200 পৃষ্ঠায় চলে আসো। কি কি খাবো আমরা? যথেষ্ট পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে। আমি একদিন পড়িয়েছিলাম যে শুধু আমাদের ভিটামিন ডি যুক্ত খাবার খেলেই হবে না, আমাদের সূর্যের আলোতে কি হয়, ভিটামিন ডি সংশ্লেষিত হয়, তাই না? যেখানে অস্থি পড়িয়েছি সে জায়গাতে যে সূর্যের আলোর সাথে যে আমাদের ত্বকের নিচে যে কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরল কি করে, কিছু ভিটামিন ডি করে, পরবর্তীতে যকৃৎ এবং বৃক্কের মধ্যেও এই আরো রাসায়নিক বিক্রিয়া শেষ করে আমাদের দেহের মধ্যে সূর্যের আলোর সংস্পর্শে আসলে ভিটামিন ডি উৎপন্ন হয়। এই যে ভিটামিন ডি, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যেহেতু অস্থি সংক্রান্ত রোগ, এটা অস্টিওপোরোসিস, এই কারণে আমাদের সূর্যের আলোর সংস্পর্শে থাকা জরুরি। তাহলে দৈনিক সূর্যের আলোতে থাকবো। এরপরে বলছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। সূর্যের আলো থেকে তো তুমি ভিটামিন ডি পাবে, তাছাড়াও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খাবো। নিয়মিত ব্যায়াম করা, এবং নিয়মিত ব্যায়াম করবে, কিন্তু যখন তোমার অস্টিওপোরোসিস হয়ে যাবে তখন তুমি তোমার মতো পারবে না। অস্টিওপোরোসিস হলে নির্দেশিত ব্যায়াম, ডাক্তার তোমাকে কোন ব্যায়ামটা করতে দিচ্ছে সেই ব্যায়ামটাই তোমাকে করতে হবে। তাহলে আমরা বলছি, কি বললাম, যে কি ব্যায়াম করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। সেই ব্যায়ামটা আমাদের কেমন হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ব্যায়াম করব। এরপরে বলছে দেখো আরো একটা আছে, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে নিয়মতান্ত্রিক জীবন, সুষম খাবার এবং আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবারকে কি বলে ইসমাইল, মনে আছে? তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো ইসমাইল, তারপরে হচ্ছে যে ভালো ম্যাডাম। হ্যাঁ, যারা সুন্দর, তাহলে ক্লাসের গুরুত্ব অনেক বেশি। ক্লাস যারা করবে তারা কিন্তু ভালো লিখতে পারবে, টিচার যেভাবে তারা লিখছে। মনে আছে ইসমাইল? ম্যাম আমি বলবো? ম্যাডাম রাফেজ। গুড। আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি আঁশযুক্ত খাবার হচ্ছে রাফেজ, তাই না? সেই রাফেজটা আমরা জানি যে শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে তোমার অস্টিওপোরোসিস বা হাড়ের রোগের জন্য আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আমি এটা মুছে দিই। তোমাদের সবার হয়েছে? সবাই বুঝতে পেরেছো এখানে? হ্যাঁ ম্যাম। Yes, মিস। রাইফেল জানি। এরপরে দেখো আমরা চলে আসছি আরো একটা রোগ, সে রোগের নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা এটাকে আমরা কি বলে থাকি, গেটে বাত বলে থাকি। নাম্বার 200। বই নিয়ে বসবে, তাহলে সাথে সাথে জিনিসগুলো তোমরা দাঁড়িয়ে, এবং আজকে যে দুইটা পড়াচ্ছি এটাকে আমরা গেটে বাতও বলে থাকি। নাম কি? গেটে বাত। গেটে বাত, ঠিক আছে? গিটে গিটে ব্যথা হয়, ঠিক আছে? গেটে বাতের ক্ষেত্রে গিট, গিট কোনগুলো? কে বলবে গিট কোনগুলো, বলো। মনে আছে? অস্থি সন্ধি, যেখানে মিস অস্থি সন্ধিগুলো আমাদের যত বিভিন্ন ধরনের যে অস্থি সন্ধিগুলো আছে, এই গিটে গিটে কি হবে, এইখানে ব্যথা দেখা দিবে। কোথায় ব্যথা দেখা দেয়? গিটে গিটে ব্যথা দেয়। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা
আমরা বলছি দেখো যে এটা সাধারণত বয়স্কদের এবং কম বয়সী বাচ্চাদের কিন্তু এটা বেশি দেখা দেয়। বাতরোগের মতোই এই রিউমাটয়েড বাতরোগের যতগুলো বাতরোগ আছে তাদের মধ্যে রিউমাটাইটিসটা অন্যতম। ঠিক আছে, এখন দেখো যে এটা আমাদের বলছে রিউমেটিক ফিভার বা এটা কেন হয়, দীর্ঘদিন ধরে যদি কি হয় বাতজ্বরে আক্রান্ত হয়ে থাকে, বাতজ্বরে যদি আক্রান্ত হয়ে থাকে দীর্ঘদিন ধরে, পরবর্তীতে কি হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসটা দেখা দেয়। কম বয়সী ছেলে মেয়েদের বেলায় গিঁটে ব্যথা বা যন্ত্রণা হওয়া রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভারের নাম শুনেছো? বাতজ্বর যেটাকে বলে, রিউমেটিক ফিভার বা বাতজ্বর জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে। অস্থিসন্ধির অসুখের প্রকারভেদ অনুসারে চিকিৎসা এটা কি হয় পার্থক্য হয়ে থাকে। তাহলে কাদের কাদের হয় বললাম? শিশুদের এবং বয়স্কদের বয়স হ্যাঁ এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখো এর লক্ষণগুলো কি কি। লক্ষণ, বাতজ্বরে আক্রান্ত হয়ে থাকলে পরবর্তীতে সেটা কিসে রূপান্তরিত হচ্ছে বলো? রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটা রূপান্তরিত গেটে বাদ বা গিঁটে প্রদাহ বা ব্যথা হবে। অস্থিসন্ধি বা গিঁট, গিঁট তো বুঝতে পারবে না, বুঝতে পেরেছো না গিঁটটা কি জিনিস? ম্যাম। হ্যাঁ ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, অস্থিসন্ধি বা গিঁটে ব্যথা বা প্রদাহ। প্রদাহ মানে কি বলতো? প্রদাহ ব্যথা দিবে। প্রদাহ কাকে বলে? প্রদাহ, ক্ষত হ্যাঁ প্রদাহ মানে ব্যথা, প্রদাহ মানে ব্যথা। তাহলে অস্থিসন্ধি গিঁটে প্রদাহ বা ব্যথা দেখা দিবে। 2 নাম্বার বলছে অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যাবে। কি হবে? শক্ত হয়ে যাবে। হ্যাঁ, সন্ধি শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন বলো তো যখন অস্থিসন্ধি শক্ত হবে তখন তুমি নড়াতে চড়াতে পারবা, নড়াচড়া করাতে পারবা কি পারবা না বলো? পারা যাবে না। এগুলো তখন নড়াতে কষ্ট কষ্ট হবে। তাহলে কি হবে দেখো বলছে অস্থিসন্ধি নড়াতে কষ্ট হবে। অস্থিসন্ধি নড়াতে কষ্ট হবে। ঠিক আছে, শক্ত হয়ে যাচ্ছে। তোমাদের যদি বাসায় নানি দাদি থাকে বা বয়স্ক কোনো ব্যক্তিকে তুমি দেখো, তাদের দেখবা যে বেশিরভাগ কেমন যেন গিঁটগুলো ফুলে ফুলে আছে এবং এই জায়গাগুলোতে গিঁটগুলো শক্ত হয়ে যায়, তারা নড়াচড়া করাতে পারে না। তাহলে 1 নাম্বার বলছি অস্থিসন্ধি বা গিঁটে ব্যথা বা প্রদাহ দেখা দিবে, অস্থিসন্ধি শক্ত হয়ে যাবে, অস্থিসন্ধি নড়াতে তাদের কি হবে কষ্ট হবে। 4 নাম্বার গিঁট কি হবে? গিঁট ফুলে যাবে। গিঁটগুলো একদম ফুলে ফুলে থাকবে। নাইস রেজা বলো কয়টা পয়েন্ট বলেছি মনে আছে? নাইস রেজা 4টা। 4টা পয়েন্ট কি? মিস গিটে গিটে ব্যথা হবে। আচ্ছা, গিঁটে গিঁটে ব্যথা হবে, তারপরে অস্থি শক্ত হয়ে যাবে। অস্থিসন্ধি, আমরা কিন্তু অস্থিসন্ধি নিয়ে কথা বলছি, এটা গিঁট। অস্থিসন্ধিগুলোকে আমরা কি বলছি? গিঁট বলছি, তাই না? তাহলে অস্থিসন্ধিগুলো বা গিঁট আমাদের কি হবে? শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। অস্থিসন্ধি নড়াতে কষ্ট হবে। গিঁটগুলো ফুলে যাবে এবং গিঁটগুলো নড়াতে কষ্ট হবে। শক্ত হবে, ফুলে যাবে, নড়াতে কষ্ট হবে, অর্থাৎ তোমার অস্থিসন্ধি নিয়ে এখানে কথা। আর রিউমেটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাতের লক্ষণগুলো আমরা শিখলাম। এখন প্রতিকার ও প্রতিরোধ। কি করে প্রতিকার করবা? হলো
এখন দেখো যে যে কোনো ব্যথা একটু হালকা যদি আমরা সেঁক দিই, হালকা গরম দিই, তাহলে কি হয়? একটু আরাম হয় না? কিন্তু আমাদের আরাম জি হয়। ম্যাম। তাহলে এখানে বলছে দেখো প্রতিকার বয়স্কদের বেলায় কি? যাদের বয়স হয়েছে তাদের কি হবে? এরকম করে চলতে হবে কি নিয়ম? একটু তোমার ম্যাম শুনতে সমস্যা হচ্ছে। অনেক অনেক আমি ম্যাম সবাইকে একটু মিউট করতে বলুন তো। হ্যাঁ সবাই মিউট করে ফেলো, করে ফেলো। খাইরুল, হ্যাঁ এখন বাকি আছে জামি, কাইফাল জামি, মিউট করে ফেলো। এখানে দেখো 210 কাইফাল জামি মিউট করে দাও, সবাই মিউট করেছে শোনার সাথে সাথে। আচ্ছা এখন দেখো বলছে যে গিটে কি হচ্ছে? গিটে কি হয়? গিটে গিটে ব্যথা হয়। হ্যাঁ গিটে আমাদের কি হয়? আমরা বললাম গিটে আমাদের ব্যথা হয়, তাই না? এখানে অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে। হ্যাঁ প্রতিকার, প্রতিকার আর প্রতিরোধ। তাহলে ভারী কাজ করা যাবে না এবং বলছে যে এটা বয়স্কদের ক্ষেত্রে কোনো এটা ভালো হবে না, তবে তাকে নিয়ম মেনে চলতে হবে। কি বলছে? অত্যাধিক পরিশ্রমী বা ভারী কাজগুলো আমরা কি করব না? করব না। তারপরে যন্ত্রণাদায়ক গিটের ওপরে গরম কুসুম সেক দিব। সেক দেওয়া দেখেছো কি? যে কোনো একটা গরম কাপড় বা হচ্ছে যে গরম একটা কাপড়কে গরম পানির মধ্যে ভিজিয়ে সেই কাপড়টাকে কি ব্যথার জায়গাতে দেওয়া, এগুলো দিলে দেখবা যে কিছুটা ব্যথা কি হবে? লাঘব হবে। এরপরে বলছে অস্থিসন্ধি নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করা। আমাদের কিন্তু রেগুলার ব্যায়াম করা উচিত, তাই না? এই যে আমরা যদি রেগুলার ব্যায়াম করি তাহলে দেখবে যে রেগুলার ব্যায়াম করলে আমাদের এই যে মুভ করছে, তোমার অস্থি সন্ধিগুলো প্রতিনিয়ত নড়াচড়া করছে বিধায় এটার আমাদের কি হয় না? শক্ত হয়ে যাবে না। আর যারা বেশি বসে থাকে, নড়াচড়া কম করে, এদের অস্থি সন্ধিগুলো ফুলে যায় এবং দেখবে যে ব্যথা করে। এখন তাহলে কি বললাম? অস্থি সন্ধির নড়াচড়া ঠিক রাখতে হলে হালকা ব্যায়াম করতে হবে, আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। যেহেতু বয়স্কদের মনে করো যে এ রোগ সারবে না, তার মানে একটা তো ট্রিটমেন্ট লাগবে। তাদেরকে ব্যথা উপশমের জন্য কিছু ওষুধ দিবে, সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করতে হবে? ওষুধটা গ্রহণ করতে হবে, তবেই আংশিক পরিত্রাণ পাবে, পরিপূর্ণ না। কেমন পরিত্রাণ হবে? তবে আংশিক পরিত্রাণ পাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বললাম? 1 নাম্বার বলছে অত্যাধিক পরিশ্রম এবং ভারী কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অস্থি সন্ধির নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করতে হবে 2 নাম্বার। 3 নাম্বার বলছি যন্ত্রণাদায়ক গিটের ওপর আমরা কি করব? হালকা কুসুম পানি দিয়ে গরম সেক দিব। এরপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ গ্রহণ করব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আরো একটা আছে প্রতিরোধ। বাকি আছে কি? প্রতিরোধ। প্রতিরোধ দেখো কি করব? চিকিৎসক নির্দেশিত পদ্ধতিতে চিকিৎসক যে নিয়ম দিবে সেই নিয়ম অনুযায়ী ব্যায়াম করতে হবে। 1 নাম্বার ব্যায়াম করা। 2 নাম্বার হচ্ছে ব্যায়াম করতে হবে 2 নাম্বার সুষম ও আঁশবহুল খাদ্য গ্রহণ করা। ঠিক আছে? সুষম ও আঁশবহুল খাদ্য আমরা কি করব? গ্রহণ করব। তাহলে তো খাবারের উপরে অনেক গুরুত্ব দিচ্ছে, তাই না? খাও তোমরা শাকসবজি খাও, অবশ্যই শাকসবজি খেতে হবে।
ইয়েস ম্যাম। আঁশবহুল খাবার অর্থাৎ শাকসবজি ফলমূল খেতে হবে। সুষম খাবার তার মানে তোমাকে প্রোটিন আমিষ চর্বি সবগুলোই পরিমাণ মতো খেতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের অস্থি সংক্রান্ত রোগ পড়া ছিল এবং তোমাদের আগামী দিন 2টা পড়াই থাকবে। আমাদের পড়াটা লিখে নাও। SW হবে কি? অস্থি সংক্রান্ত রোগ। SW লিখো। অস্থি সংক্রান্ত রোগ, অস্টিওপোরোসিস এবং খাতা নিয়ে বসেছো, লিখে নাও। SW, অস্টিওপোরোসিস, দুই নাম্বার রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস SW টা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত, আর একটা হচ্ছে আমাদের অস্টিওপোরোসিস। সবাই তাহলে আজকে বুঝতে পেরেছো পড়া? কারো কোনো সমস্যা আছে? না না ম্যাম। ম্যাম। তাহলে ওয়েস একটা রোগ থেকে কয়টা পয়েন্ট করবো আমরা? 4টা। 4টা ম্যাম। লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ। তাহলে তোমরা সবাই ভালো থাকো। এরপরে আমাদের কি? সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।